আন্দোলনের মুখে দায়িত্ব থেকে সরে গেলেন কুয়েটের ভিসি প্রো ভিসি। অনশন ভাঙলেন শিক্ষার্থীরা। বিকেলে ক্যাম্পাসে আনন্দ মিছিল। ৪ মে একাডেমিক কার্যক্রম শুরু। সুন্দরবনে ফের জলদস্যু উৎপাত। অস্ত্রের মুখে ৬ মাসে শতাধিক জেলেকে অপহরণ। মুক্তিপণ না দিলে করা হয় নির্যাতন। অভিযান চললেও ধরাছোঁয়ার বাইরে মূল হোতারা। উদ্বোধনের ৪ বছরেও চালু হয়নি স্যানিটারি ল্যান্ডফিল। মেহেরপুর পৌরসভায় যত্রতত্র ফেলা হচ্ছে আবর্জনা। দুর্গন্ধের পাশাপাশি ছড়াচ্ছে জীবাণু। অর্থ সংকটের অজুহাত। এবং চিংড়ি চাষে বিপর্যয়। সাতক্ষীরায় ঘেরে মিলছে মৃত বাগদা। নিম্নমানের রেণুকে দুষছেন চাষিরা। জলাশয়ের গভীরতা বাড়ানোর সঙ্গে মানসম্মত পোনা সরবরাহের পরামর্শ। আমন্ত্রণ সময় সংবাদের নিয়মিত আয়োজন বিভাগীয় সময়ে থাকছে সপ্তাহের 7 দিন ভিন্ন ভিন্ন বিভাগের সংবাদ নিয়ে। আজ থাকছে খুলনা বিভাগ। সঙ্গে আছে আমি ইয়াসমিন অনন্যা। টানা আন্দোলনের মুখে অবশেষে দায়িত্ব থেকে সরে দাঁড়ালেন কুয়েটের উপাচার্য ও উপ উপাচার্য। তারা পদত্যাগপত্র জমা দিয়েছেন বলে জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। এদিকে দাবি পূরণ হওয়ায় অনশন ভেঙেছেন শিক্ষার্থীরা। ভিসি ও প্রো ভিসির পদত্যাগের খবরে আনন্দ মিছিল করেন তারা। দীর্ঘ ৫৮ ঘন্টার অনশন, টানা ২ মাসের আন্দোলন। অবশেষে কুয়েট শিক্ষার্থীদের মুখে ফুটেছে বিজয়ের হাসি। গত ফেব্রুয়ারিতে সহপাঠীদের ওপর হামলার প্রতিবাদে উত্তাল হয়ে ওঠে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কুয়েট। শিক্ষার্থীরা উপাচার্যের পদত্যাগ, রাজনীতি নিষিদ্ধ সহ ৬ দফা দাবি তুলে ধরেন। এক পর্যায়ে তারা ক্লাস পরীক্ষা বর্জন করে আন্দোলনে নামেন। একদিকে বন্ধ ক্যাম্পাস, অন্যদিকে অনশন। শিক্ষার্থীদের অনড় অবস্থানে একসময় নরম হয় প্রশাসন। ছাত্র রাজনীতি নিষিদ্ধ সহ বেশিরভাগ দাবি মেনে নেয় কর্তৃপক্ষ। তবে আন্দোলন আরও শক্তিশালী হয়ে উপাচার্যের পদত্যাগের এক দফায় রূপ নেয়, যা দাগ কাটে সারা দেশে। ক্যাম্পাসে ছুটে আসেন শিক্ষা উপদেষ্টা সহ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের তদন্ত কমিটি। অবশেষে বুধবার মাঝরাতে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের পক্ষ থেকে আসে উপাচার্য ও উপ উপাচার্যকে অব্যাহতির ঘোষণা। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এবং উপ উপাচার্যকে দায়িত্ব থেকে অব্যাহতি প্রদানের অনতিবিলম্বে একটি সার্চ কমিটি গঠনের মাধ্যমে এই দুটি পদে নতুন নিয়োগ প্রদান করা হবে। অন্তর্বর্তীকালে বিশ্ববিদ্যালয়ের নিয়োগ কার্যক্রম চালু রাখার সাথে জ্যেষ্ঠ অধ্যাপকগণের মধ্য থেকে একজনকে সাময়িকভাবে উপাচার্য। আমরা তখন পর্যন্ত বুঝতে পারি না যে এই ডিসিশনটা আসবে। আমরা মেন্টালি প্রিপেয়ার ছিলাম যে পরের দিনটা সার্ভাইভ করতে হবে। আমার এত ত্যাগ স্বীকার করার পরে আবার রাতের বেলা যখন আমরা এই সুসংবাদটা পাইছি, তখন আমাদের আর আনন্দের শেষ ছিল না। সর্বশেষ আমাদের দাবিটা পূরণ হয়েছে, সেটার জন্য দেশবাসীকেও ধন্যবাদ। কারণ পুরো দেশবাসী ছিল, অনেকগুলো ইউনিভার্সিটি আমাদের সাথে সংহতি প্রকাশ করেছে। আমাদের ফার্স্ট প্রায়োরিটি যত দ্রুত সম্ভব আমরা যে দাবিগুলো জানিয়েছিলাম ওগুলো পূরণ এবং ক্লাস পরীক্ষায় যত দ্রুত ফেরা যায়। ওদের দাবি পুরো হওয়ার পরে ক্যাম্পাসের ভিতরে কোনো সমস্যা নাই, এখানে নিরাপত্তা নিশ্চিত আছে। গতকাল বিকাল থেকে হল তো পুরোপুরি খোলা হয়ে গেছে, আর ক্লাস ৪ তারিখ থেকে হল সে ৪ তারিখ থেকে হবে। এদিকে বৃহস্পতিবার সকালে শিক্ষা মন্ত্রণালয়ে পদত্যাগপত্র জমা দেন কুয়েটের উপাচার্য ও উপ উপাচার্য। তবে বিষয়টি আগেই অবগত হলে স্বেচ্ছায় পদত্যাগ করতেন বলে জানালেন উপ উপাচার্য। এখনো পর্যন্ত আমার কাছে স্বচ্ছ ধারণা নেই যে কি সমস্যার কারণে আমাকে অব্যাহতি দেওয়ার কথা বলা হলো। আমাকে যদি আত্মপক্ষ সমর্থনের সুযোগ দেওয়া হতো বা আমাকে যদি আগে থেকেই বলা হতো, আমি হয়তো নিজেই পদত্যাগ করতাম। সরকার যদি মনে করে এটা অধিকতর তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে পারে। গত 18 ফেব্রুয়ারি ছাত্র রাজনীতি বন্ধের জেরে কুয়েট ছাত্রদল ও শিক্ষার্থীদের মাঝে সংঘর্ষের মধ্য দিয়ে আন্দোলনের সূত্রপাত। আগামী 4 মে শুরু হবে একাডেমিক কার্যক্রম। প্রশাসন শিক্ষার্থী উভয়ের উদ্যোগে শেষ পর্যন্ত এলো সমাধান। এখন সময় সামনে এগিয়ে যাওয়ার, শিক্ষা, গবেষণা আর উন্নয়নের পথে। বেলাল হোসেন সজল, সময় সংবাদ, খুলনা। এই মুহূর্তে কুয়েট ক্যাম্পাসে আছেন সহকর্মী বেলাল হোসেন সজল। সবশেষ পরিস্থিতি জানতে সরাসরি যাচ্ছি তার কাছে। খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এবং উপ উপাচার্যের যে পদত্যাগ বা অব্যাহতির যে ঘোষণা, সেই ঘোষণার মধ্য দিয়ে শিক্ষার্থীদের মাঝে যে স্বস্তির নিঃশ্বাস সেটা বইলেও কিন্তু আমরা দেখেছি শিক্ষকদের মধ্যে এখনো মিশ্র প্রতিক্রিয়া কিন্তু বিরাজ করছেন। একটু আগে আমরা কথা বলেছি কুয়েটের যে শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক ডক্টর ফারুক হোসেনের সঙ্গে। তিনি যেটি বলছেন যে কোনো সুষ্ঠু তদন্ত ছাড়াই যে উপাচার্য এবং উপ উপাচার্যের যে পদত্যাগ সেটিকে কিন্তু তারা ন্যায় বিচার যে
পরাজয় হয়েছে বলে কিন্তু তিনি দাবি করেছেন এবং তারা যেটি বলছেন যে ছাত্র রাজনীতি বা রাজনীতি নিষিদ্ধের দাবিতেই যে আন্দোলনের সূত্রপাত, সেই রাজনীতিরই রোষানলে পড়ে আজকে যে কুয়েটের উপাচার্য এবং উপ উপাচার্যের এই পদত্যাগের যে ঘোষণা, সেটি কিন্তু এসেছে বলে কিন্তু তারা দাবি করেছেন। এছাড়া আমরা কথা বলার চেষ্টা করেছি কুয়েটের উপাচার্য এবং উপ উপাচার্যের সঙ্গে, তারাও কিন্তু পদত্যাগের বিষয়টি এখন পর্যন্ত কিন্তু শতভাগ এই জায়গাটা থেকে নিশ্চিত এখনও তারা করেননি। তবে আমরা যেটি জানতে পেরেছি যে মন্ত্রণালয় থেকে, শিক্ষা মন্ত্রণালয় থেকে যেটি বলা হচ্ছে যে কুয়েট উপাচার্য এবং উপ উপাচার্য কিন্তু ইতিমধ্যে পদত্যাগ চারটায় তাদের যে বিজয় মিছিল সেটি কিন্তু হওয়ার কথা রয়েছে এবং সব মিলে বলা যায় যে শিক্ষার্থীরা এই মুহূর্তে কিন্তু তাদের যে হল হলে বিরাজ করছেন, হলে তাদের যে বিজয় মিছিল সেটি কিন্তু হওয়ার কথা রয়েছে এবং সব মিলে বলা যায় যে শিক্ষার্থীরা এই মুহূর্তে কিন্তু তাদের যে হলে বিরাজ করছেন, হলে আছেন এবং সকাল থেকে এই শিক্ষার্থীরা অনেকেই কিন্তু ক্যাম্পাসে এসেছেন, তাদের মধ্যে উচ্ছ্বাস লক্ষ্য করা গেছে এবং এই যে আজকের এই ঘটনাকে কেন্দ্র করে তারা যেটি বলছেন যে সামনে যিনিই ভিসি হবেন তিনি যেন এই ঘটনার সুষ্ঠু তদন্ত করেন এবং শিক্ষকরাও কিন্তু এটি জানিয়েছেন আনঅফিসিয়ালভাবে যতক্ষণ পর্যন্ত সুষ্ঠু তদন্ত না হচ্ছে তারা কিন্তু দেখা যাচ্ছে যে তাদের যে ক্লাস বর্জনের ডাক ছিল সেটা আসলে কী করবেন এখনও কিন্তু সেটি নিশ্চিত করেনি। এই ছিল আমার কাছে কুয়েট থেকে যে শিক্ষার্থী বা শিক্ষকদের পাল্টাপাল্টি ঘটনা বা শিক্ষক কুয়েটের যে আন্দোলন তার সর্বশেষ সংবাদ। সরাসরি যুক্ত ছিলাম কুয়েট থেকে। সুন্দরবনে আবারও মাথা চারা দিয়ে উঠছে জলদস্যুরা। অস্ত্রের মুখে জেলেদের অপহরণ, চাঁদাবাজি, মাছ ছিনতাই সহ নানা অপরাধ করছে কয়েকটি দস্যু বাহিনী। সম্প্রতি কয়েকটি ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে উপকূলবাসীর মধ্যে। আইনশৃঙ্খলা বাহিনীর অভিযানে কয়েকজন গ্রেফতার হলেও মূল হোতারা রয়ে গেছেন ধরাছোঁয়ার বাইরে। নিয়ামুল হোসেন কোচির ছবিতে আব্দুল্লাহ আল মামুন রুবেলের রিপোর্ট। সুন্দর শান্ত সুন্দরবন দিন দিন হয়ে উঠছে অশান্ত। আবারও মাথাচাড়া দিয়ে উঠছে কয়েকটি দস্যু বাহিনী, ঘটছে নানা অপরাধমূলক কাজ। উপকূলবাসীর অভিযোগ, গত 6 মাসে শতাধিক জেলে ও বাওয়ালিকে অস্ত্রের মুখে অপহরণ করেছে বনদস্যুরা। বিকাশের মাধ্যমে প্রত্যেকের জন্য মুক্তিপণ দিতে হয় 20,000 থেকে 50,000 টাকা পর্যন্ত। টাকা দিতে না পারলে করা হয় নির্যাতন। প্রথমবার ধরলে 20,000 টাকা জরিমানা। মুক্তিপণ দিয়ে আসা হয় তাহলে তো আমাদের সংসার চালানো কষ্টকর, মহাজনের টাকা পরিশোধ করাও কষ্টকর। সম্প্রতি কোস্টগার্ডের কয়েকটি অভিযানে ধরা পড়ে জলদস্যুরা। জেলে ও জলদস্যুদের তথ্য মতে শরীফ বাহিনী, দয়াল বাহিনী সহ নতুন করে 7 থেকে 8টি বাহিনী গড়ে উঠেছে সুন্দরবনে। খুলনার দাকোপ, কয়রা, সাতক্ষীরার শ্যামনগর এলাকায় তাদের আধিপত্য বেশি। আইসেই মনে করেন যে ফায়ার করে গুলি করে, নিচে যে কয়টা ছিল তাদের দিকে তাক করে আগে গুলি করে। শোনা যায় যে স্বামী ডাকাতি ধরেছে, মারধর করতেছে, তাহলে তো আমাদের একটা চিন্তাই থাকে তারা কিভাবে আমাদের মুখে খাবার তুলে দেবে। কোস্টগার্ড ও বন বিভাগ বলছে অভিযান জোরদার করে দস্যুতা কঠোর হস্তে দমন করা হবে। সরাসরি অভিযান অব্যাহত আছে এবং থাকবে। সুন্দরবনকে জলদস্যু মুক্ত করার জন্য আমরা প্রতিজ্ঞাবদ্ধ। বিশেষ আপনার টিম গঠন করে যদি এটি আরো এইভাবে জোরদার করা যায় তাহলে আশা করি এটি করা সম্ভব। সবশেষ 6 মাসে সুন্দরবনে আইনশৃঙ্খলা বাহিনীর অভিযানে 24টি আগ্নেয়াস্ত্র, 60টি দেশীয় অস্ত্র, গুলি, হাতবোমা সহ গ্রেফতার করা হয়েছে 19 জলদস্যুকে। এসব অভিযানে উদ্ধার করা হয়েছে 37 জন জেলেকে। সম্প্রতি আইনশৃঙ্খলা বাহিনীর বিভিন্ন অভিযানে অস্ত্র উদ্ধার, দস্যু গ্রেফতার হলেও মিলছে না স্থায়ী সমাধান। বিশ্ব ঐতিহ্যের এই ম্যানগ্রোভ অশান্ত হয়ে ওঠার আগেই সমন্বিত অভিযানে আবারও নিরাপদ সুন্দরবনের স্বপ্ন দেখছেন উপকূলবাসী। আব্দুল্লাহ আল মামুন রুবেল, সময় সংবাদ, খুলনা। এ নিয়ে আরও তথ্য জানাতে এই মুহূর্তে সাতক্ষীরার শ্যামনগরে আছেন সহকর্মী মমতাজ আহমেদ বাপি। এছাড়া বিস্তারিত আলোচনার জন্য খুলনার বয়রাতে আছেন সহকর্মী আব্দুল্লাহ আল মামুন রুবেল। তার সঙ্গে যুক্ত হচ্ছেন সুন্দরবন বন বিভাগের বন সংরক্ষক মোহাম্মদ ইমরান হোসেন। শুরুতেই যাচ্ছি বাপির কাছে। অঞ্চল সুন্দরবন সংলগ্ন মুন্সিগঞ্জে, যেখানে এপারে রয়েছে নদী, আপারে সুন্দরবন, মালঞ্চ নদীর ওপারে রয়েছে। আমি এই উপকূলীয় অঞ্চলের মৌয়াল বাওয়ালি জেলে সবাই এই সুন্দরবনের উপরই নির্ভরশীল। তাদের জীবন জীবিকা এই সুন্দরবনই তাদের একমাত্র আতঙ্কে রয়েছে জেলে বাওয়ালি মৌয়ালরা। কিন্তু সম্প্রতি যে জলদস্যুদের উৎপাত বৃদ্ধি পেয়েছে, সেই উৎপাদের কথা তারা আতঙ্কের কথা জানিয়েছে আমাদেরকে। তারা জানিয়েছে যে আগের পেশায় চলে গেছে জলদস্যুরা। 10 টাকার নোটে দিয়ে তারা
টাকা আদায় করছে বলে জেলে বাওয়ালি মহলরা আমাদেরকে জানিয়েছে। এই জেলে বাওয়ালিদের এই আতঙ্ক কাটাতে প্রশাসনের কাছে দাবি জানিয়েছে তাদের জেলে বাওয়ালিদের কথা। এখানে কোস্ট গার্ড আছে, এখানে বিজিবি আছে, নৌ পুলিশ আছে, রিভার বিজিবি আছে, তাহলে কেন তাদের এই নিরাপত্তা দেওয়া যাবে না? এই নিরাপত্তার দাবি জানিয়েছে জেলে বাওয়ালিরা। আমরা এই সুন্দরবনের জলদস্যুদের বিস্তারিত জানতে এখন চলে যাব খুলনার বয়রা এলাকায়। সেখানে রয়েছে সহকর্মী আব্দুল্লাহ রুবেলের সাথে আলোচনা রয়েছে। সময় সুন্দরবনে জলদস্যুদের উপদ্রব বেড়েছে, আমাদের সাতক্ষীরা থেকে সহকর্মী আসলে তেমনটাই জানাচ্ছিলেন। এবং এ বিষয়ে আসলে সুন্দরবন বন বিভাগ আসলে কি ভাবছে, তাদের আসলে পরিকল্পনা কি, সেসব নিয়ে আমরা এখন কথা বলবো সুন্দরবন বন বিভাগের বন সংরক্ষক ইমরান আহমেদের সঙ্গে। শুরুতে একটু জানতে চাইবো আপনার কাছে যে সাম্প্রতিক সময়ে সুন্দরবনের জলদস্যু বেড়েছে, জেলেরা আসলে অভিযোগ করছেন তারা যখনই জেলে বনের ভেতর যাচ্ছেন তাদেরকে অস্ত্রের মুখে জিম্মি করে অপহরণ করা হচ্ছে এবং মুক্তিপণ না দিলে ছাড়া হচ্ছে না। বিষয়গুলো আপনারা কতটুকু অবগত এবং এটি আসলে কি ভাবছেন? আপনি ঠিকই বলেছেন, এগুলো বিষয়গুলোতে আমরা অবগত, আমাদের কানেও এসছে। আসলে জলদস্যু কিংবা দস্যুতা কে প্রতিরোধ করা তো আসলে বন অধিদপ্তরের পক্ষে একার পক্ষে সম্ভব নয়। এর জন্য আমরা অন্যান্য আইন শৃঙ্খলা বাহিনী, বিশেষ করে কোস্টগার্ড, র্যাব, তারপর নৌ পুলিশ কিংবা বিজিবি এদের সহায়তা নিয়ে থাকি। বিশেষভাবে এর মধ্যেই আমি এই বিষয়টা নিয়ে আমরা কিন্তু কয়েকবার কোস্টগার্ডের সাথে সভা করেছি এবং তারা ইতিমধ্যেই বেশ কিছু পদক্ষেপ নিয়েছে এবং 2-4টি ঘটনা এভাবে উদ্ঘাটন করেওছে বা ধরাও পড়েছে কিছু কিছু অপরাধীরা। তারপরও আসলে পরিবর্তিত পরিস্থিতিতে আপনি জানেন যে সমগ্র দেশেই একটু একটু এই ধরনের ঘটনা ঘটছে। তার ভেতরে সুন্দরবনের দস্যুতা বৃদ্ধি পেয়েছে। এটি যেমন জেলেদের জন্য হুমকি স্বরূপ, বাওয়ালি মধু আহরণ করে যারা, সবার জন্যই এটি একটি হুমকি স্বরূপ। তেমনিভাবে আমাদের জন্যও এই জেলেরা যদি সঠিকভাবে মাছ না ধরতে পারে, মধু আহরণ না করতে পারে, তাহলে সরকারি রাজস্ব আদায়টাও ব্যাহত হচ্ছে। আসলে আপনি বলছিলেন যে কোস্টগার্ড বেশ কয়েকটি অভিযান পরিচালনা করেছে এবং সেখানে আমরা কিছু দস্যুকে গ্রেফতার হতে দেখেছি, কিন্তু আমরা দেখি যে এই দস্যুরাই খুব অল্প সময়ের ব্যবধানে জামিনে বেরিয়ে আবার একই রকম কাজে আসলে তারা নিয়োজিত হয়ে পড়ে। সেক্ষেত্রে আসলে আপনাদের কোনো সাজেশন আছে কিনা যদি কিছু বলতেন? হ্যাঁ, এটি আপনি ঠিকই বলেছেন। গত ফেব্রুয়ারি মাসেই বোধহয় 22-23 তারিখের দিকে এরকম একটি ঘটনা ঘটেছে, যেখানে দুবলা জেলে পল্লীতে ডাকাতেরা আক্রমণ করে এবং সেখানে জেলেরা একতাবদ্ধ হয়ে 3 জন ডাকাতকে কিন্তু তারা ধরে ফেলে এবং ধরে তারা এটি কোস্টগার্ডের কাছে সোপর্দ করে। পরবর্তীতে কিন্তু খুবই দুঃখজনক যে তারা এটি অতি অল্প সময়ের মধ্যেই কোর্ট থেকে জামিন পেয়ে তারা বেরিয়ে আসে এবং এসে কিন্তু তারা আরো বিপুল পরাক্রম সাথে তারা কিন্তু এটাকে আরো বেশি আকারে জেলেদের উপর অত্যাচার করে এবং তারা আরো অ্যারোগেন্ট হয়ে যায়। তো আসলে বিষয়টা হচ্ছে যে এই ক্ষেত্রে বিচার বিভাগ এবং যারা এই ইয়েগুলো করেন, মামলাগুলো লড়েন, এইগুলোর বিষয়ে আরেকটু যদি আমরা হই, যদিও এটি জামিনযোগ্য যদি হয়ও, তাহলেও সেটি অন্তত মাছ ধরার মৌসুমটা যেই জেলে পল্লীতে জেলেরা ধরছে সেই মৌসুমটা পার হয়ে 10-15 দিন পরে যদি জামিন পায়, তাহলেও কিন্তু সে আর ওই কাজে ওখানে তাদেরকে ধরতে পারে না। তো এটিও কিন্তু একটু আমাদের দেখার বিষয় আছে। সবাইকে সমন্বিতভাবে এটি বিষয়ে এগিয়ে আসতে হবে এবং আমাদের মাননীয় উপদেষ্টা মহোদয় ইতোমধ্যেই বিভিন্নভাবে এটি করেছেন এবং অচিরেই আরও একটি আমরা উচ্চ পর্যায়ে আইন শৃঙ্খলা বাহিনীদের সাথে সমন্বিতভাবে একটি সভা করে আমরা সমন্বিত অ্যাকশনে যাব। আচ্ছা, আরেকটা বিষয় হচ্ছে কি, আমরা একেবারে জেলেদের সঙ্গে কথা বলেছি, তারা আসলে এখন খুবই আতঙ্কিত বা তারা ভয়ে থাকেন। তো এই জায়গায় আসলে আপনারা তাদেরকে কোনোভাবেই সাহস যোগাচ্ছেন কিনা যে যাওয়ার জন্য? দেখুন, বন অধিদপ্তরের বা বন বিভাগের যে কর্মকর্তা কর্মচারীরা আছে, যদিও এটি সংরক্ষিত বনাঞ্চল এবং তাদের অস্ত্রশস্ত্র থাকে, তারা তাদের নিজস্ব প্রয়োজনে, কিন্তু সেটি কিন্তু এই দুর্ধর্ষ ডাকাত দল প্রতিহত করার জন্য এরকম যথেষ্ট নয়। এটি একটি বিষয়। আর দ্বিতীয় বিষয় হচ্ছে যে
আমাদের বন অধিদপ্তরের মানে বনকর্মীদের কাজের ম্যান্ডেটই হচ্ছে বন্যপ্রাণী জীববৈচিত্র্য রক্ষা করা, ওখানে যাতে বনের কোনো ক্ষতি না হয়, জীববৈচিত্র্য বা বন্যপ্রাণীর যাতে ক্ষতি না হয় সেই দিকটা লক্ষ্য করা। কাজে এই ডাকাতি কিংবা এই ধরনের অপরাধগুলোকে দমন করার জন্য সে তেমনিভাবে আসলে সঠিকভাবে প্রশিক্ষিত না, যে জন্য আগে বলেছি যে এগুলো আসলে আইন শৃঙ্খলা বাহিনীর কাজ। একটি বিশেষ ইউনিট গঠনের কথা বলেছে। এটি বিশেষ ইউনিট না, তবে আইন শৃঙ্খলা বাহিনীর এই সহায়তা নেয়ার জন্য আমরাই কিন্তু সংরক্ষিত বনের মধ্যে কোস্টগার্ডের জন্য জায়গা দিয়েছি এবং র্যাবের জন্য জায়গা দিয়েছি। তারা সেখানে ক্যাম্প করেছে, অফিস করেছে, তারা সেখানে থাকছে এবং এই সমন্বিতভাবে অর্থাৎ আমাদেরকে সাথে নিয়ে বন বিভাগের লোকজনকে সাথে নিয়ে একসাথে একটি অভিযান চালাতে হবে যাতে করে এই বিষয়গুলোকে সহজেই ধরে যাওয়া যায়। ধন্যবাদ আপনাকে। দর্শক, আমরা যেমন শুনছিলাম যে এখানকার বন সংরক্ষক তিনি আসলে প্রত্যাশা করছেন যে একটি সমন্বিত উদ্যোগ নিলে সুন্দরবনে যে জলদস্যু রয়েছে সেটি আসলে পুরোপুরি নির্মূল করা সম্ভব হবে এবং সেটি হলে জেলেরা আবারও নিরাপদ সুন্দরবন ফিরে পাবে। তো আমার কাছে ছিল খুলনা থেকে সুন্দরবনের জলদস্যু আক্রমণ নিয়ে আলোচনার সবশেষ। সরাসরি যুক্ত ছিলাম খুলনার বয়রা থেকে এবং এর আগে যুক্ত ছিলাম শ্যামনগর সাতক্ষীরা থেকে। বিভাগীয় সময় আরও থাকছে। একপাশে গর্ত করে তুলে নেওয়া হয়েছে মাটি। সংস্কার শুরুর পরপরই কাজ বন্ধ করে দেয় ঠিকাদার। ঝিনাইদহের হলিধানি কাতলামারি সড়কে জনভোগান্তি, প্রায়ই ঘটছে দুর্ঘটনা। পৌরসভায় উদ্বোধনের 4 বছরেও চালু হয়নি স্যানিটারি ল্যান্ডফিল। পৌরবাসী জানান নির্ধারিত জায়গা থাকলেও আবর্জনা ফেলা হচ্ছে শহরের যত্রতত্র। দুর্গন্ধের পাশাপাশি এসব আবর্জনার স্তূপ থেকে ছড়াচ্ছে নানা জীবাণু। তবে প্রকল্পটি চালুর জন্য নতুন করে পরিকল্পনার কথা জানান সংশ্লিষ্ট কর্মকর্তা। 2021 সালে মেহেরপুর পৌরসভায় উদ্বোধন করা হয় স্যানিটারি ল্যান্ডফিল। তবে উদ্বোধনের পর শুরু হয়নি কোনো কার্যক্রম। পৌরবাসী জানান নির্ধারিত জায়গা থাকলেও যত্রতত্র ফেলা হচ্ছে আবর্জনা। দুর্গন্ধের পাশাপাশি এসব আবর্জনার স্তূপ থেকে ছড়াচ্ছে নানা জীবাণু। মশা মাছি দুর্গন্ধ ছড়াচ্ছে। ময়লা বেশি হওয়ার কারণে রাস্তার উপরেও চলে যায়, এতে যানবাহন চলাচলেও অসুবিধা হয়। বাচ্চারা খেলা খেলতে পারে না, আমাদের অনেক গ্যাস লাগে, গ্যাস গন্ধ লাগে। অবকাঠামোগত ত্রুটি, পরবর্তীতে সংশোধন না করা ও অপ্রতুল বরাদ্দের কারণে প্রকল্পটি মুখ থুবড়ে পড়েছে বলে দাবি কর্তৃপক্ষের। তবে স্যানিটারি ল্যান্ডফিলটি চালুর জন্য নতুন করে পরিকল্পনার কথা জানান সংশ্লিষ্ট কর্মকর্তা। নগর পরিচালনা এবং অবকাঠামো উন্নতিকরণ সেক্টর প্রকল্পের মাধ্যমে আমরা এখানে নতুন করে আবার অর্থায়ন করবে। আমাদের যে পৌরসভার জন্য সুনির্ধারিত বর্জ্য পরিশোধন প্ল্যান্ট আছে সেখানে যেন তারা বর্জ্যটা সংগ্রহ করে ফেলে। পৌর কর্তৃপক্ষের তথ্যমতে তৃতীয় নগর উন্নয়ন প্রকল্পের আওতায় বর্জ্য ব্যবস্থাপনা কেন্দ্রটি তৈরিতে ব্যয় হয়েছে 2,72 লাখ টাকা। বেন ইয়ামিন, সময় সংবাদ, মেহেরপুর। চিংড়ি চাষে বিপর্যয়ের মুখে পড়েছেন সাতক্ষীরার চাষিরা। জেলার ঘেরগুলোতে জাল টেনে মিলছে না চিংড়ির দেখা, যা মিলছে তাও মৃত। নিম্নমানের রেনুই বিপর্যয়ের কারণ অভিযোগ চাষিদের। মৎস্য বিভাগ বলছে ঘেরের গভীরতা বাড়ানোর সঙ্গে মানসম্মত চিংড়ি রেনু সরবরাহের জন্য হ্যাচারি মালিকদের নির্দেশ দেওয়া হয়েছে। মমতাজ আহমেদ বাপির পাঠানো তথ্য ও ছবি নিয়ে রিপোর্ট। জানুয়ারি ও ফেব্রুয়ারিতে সাতক্ষীরার ঘেরগুলোতে বাগদা চিংড়ির রেনু ছাড়া হয়। মার্চ ও চলতি মাসের প্রথম দফায় চিংড়ির বাজারজাত করার কথা ছিল, তবে জাল টেনে মিলছে না চিংড়ির দেখা, যা মিলছে তাও মৃত। লোকসান কাটাতে এর মধ্যে অনেক চাষি নতুন করে রেনু ছাড়া শুরু করেছেন। সংশ্লিষ্টরা বলছেন নিম্নমানের রেনুর জন্যই এমন উৎপাদন বিপর্যয়। 2 কেজি, 2.5 কেজি, 3 কেজি মাছ পড়তেছে, তার মধ্যে মনে করেন 2 কেজি মাছই মরা এবং সেটা লাল হয়ে যাচ্ছে। ব্যবসায়ী নেতাদের দাবি এবছর 90% চিংড়ি চাষি ক্ষতিগ্রস্ত হয়েছেন। এমন ক্ষতি হয়েছে যে মোটে মাছই পাচ্ছে না, যার জন্য আমাদের উচিত হবে পরিকল্পিত উপায়ে চাষিদের ডেকে একটি দিক নির্দেশনামূলক আলোচনা করলে, সেমিনারের ব্যবস্থা করলে আমার মনে হয় উপকৃত হবে। মৎস্য বিভাগের তথ্য মতে এবছর সাতক্ষীরার 54,935টি ঘের থেকে 26,000 মেট্রিক টন বাগদা চিংড়ি উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। সময় সংবাদ, সাতক্ষীরা। ঝিনাইদহের হলিধানি কাতলামারি বাজার সড়কের 5 কিলোমিটার অংশ সংস্কার কাজ শুরুর পরপরই বন্ধ করে দিয়েছে ঠিকাদারি প্রতিষ্ঠান। তবে এর মধ্যে সড়কটির এক পাশের মাটি তুলে গর্ত করে রাখা হয়েছে। এতে বিপাকে পড়েন সড়কটি ব্যবহারকারীরা। তবে শিগগিরই কাজ শুরু করে যথাসময়ে শেষ করার আশ্বাস কর্তৃপক্ষের। লোটাস রহমান সোহাগের রিপোর্ট। সড়কে খানাখন্দ, সঙ্গে একপাশে গর্ত করে মাটি তোলা, সরু অংশে ঝুঁকি নিয়ে চলছে যানবাহন।
ঝিনাইদহ সদর উপজেলার হলিধানি কাতলামারি বাজার সড়কের 5 কিলোমিটার অংশ সংস্কার কাজ শুরু হয় 2024 সালের মার্চে। ঠিকাদারি প্রতিষ্ঠান সড়কটির এক পাশের মাটি তুলে গর্ত করে রাখে। এরপর থেকেই কাজ বন্ধ করে দেয় প্রতিষ্ঠানটি। এতে বিপাকে পড়েন সড়কটির ব্যবহারকারীরা। এলাকাবাসী জানায় প্রায় ঘটছে ছোট বড় দুর্ঘটনা, বিকল হচ্ছে যানবাহন। দ্রুত সংস্কার শেষ করার দাবি তাদের। এই যে সাইডটা যখন দেবো, এখন দেবো একটা গাড়ি আসলে কি করতে সাইড দেবো, এই যে একবার ভেঙে চলে গিয়েছে, এর মধ্যে ঢুকে যায়, এর মধ্যে চলে যায় সাইকেল, আর ওই লোক একবার চলে যায়, পড়ে গেলাম। গাড়ি 2টা টিপ মাটি, একটা টিপি মানে মেকানিক বাড়ি জাতি হয়, ভাঙাচুরা হয়ে যায়। কোনো অদৃষ্ট কারণে কন্ট্রাক্টর রাস্তার কাজ বন্ধ রেখেছে। 6 মাসের ভিতরে তারা কেউ রাস্তায় আসেওনি। সাধারণ জনগণ যেন এই দুর্ভোগের হাত থেকে মুক্ত পায়। এ নিয়ে যোগাযোগের চেষ্টা করেও পাওয়া যায়নি ঠিকাদারি প্রতিষ্ঠানের কাউকে। তবে শিগগিরই নতুন করে কাজ শুরু করে যথাসময়ে শেষ করার আশ্বাস কর্তৃপক্ষের। কমিটমেন্ট দিয়েছে 2-1 দিনের মধ্যে সে কাজ শুরু করবে। আমরা আশা রাখি যে 2-1 দিনের মধ্যে কাজ শুরু করলে আমরা এই কাজটা যথাসময়ে শেষ করতে পারবো। এলজিইডির তথ্য মতে হলিধানি কাতলামারি বাজার সড়ক সংস্কারে ব্যয় ধরা হয়েছে 8 কোটি টাকা। কাজটি শেষ হওয়ার কথা রয়েছে আগামী বছরের 9 মার্চে। লোটাস রহমান সোহাগ, সময় সংবাদ, ঝিনাইদহ। বিভাগীয় সময় আরেকবার। চুয়াডাঙ্গার জীবননগরে বাণিজ্যিকভাবে শুরু হয়েছে আঙুর উৎপাদন। ফুলে ফলে ভরা বাগান দেখতে দূর দূরান্ত থেকে আসছেন দর্শনার্থীরা। সুস্বাদু এই ফল চাষে লাভের আশা করছেন কৃষকরা। থোকায় থোকায় ঝুলছে আঙ্গুর, এমন দৃশ্যের দেখা মিলছে চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার কয়েকটি গ্রামে। পেয়ারাতলা গ্রামের তরুণ কৃষি উদ্যোক্তা রুহুল আমিন রিটন 2019 সালে অল্প পরিসরে পরীক্ষামূলক আঙ্গুর চাষ শুরু করেন। তবে প্রথম দিকে আঙ্গুরের ভালো ফলন হতো না। তারপরও বেশ কয়েকজন কৃষক উপজেলার বিভিন্ন গ্রামে ছোট বড় পরিসরে বাগান গড়ে তোলেন বাণিজ্যিকভাবে চাষ করার জন্য। গেল মার্চের শুরু থেকে বাইকুনুর জাতের আঙ্গুর বাগান ভরে যায় ফুলে ফুলে। ফুল আসার 20 থেকে 25 দিনের মধ্যে ধরে ফল, আর 20 থেকে 25 দিনের মধ্যে শুরু করে পাকতে। এর আগে 2-1টা গাছে হয়েছে, তা আমরা টেস্ট করছি মিষ্টি। বাংলাদেশে 10-11-12 প্রকারের মাটি আছে, হয়তোবা যে কোনো মাটিতে আঙুর চাষ করা যাবে। লাভজনক হলে দেশব্যাপী এই জাতের আঙ্গুর চাষ ছড়িয়ে দিতে কাজ করা হবে বলে জানান কৃষি কর্মকর্তারা। সিডলেস এবং মিষ্টি দুইটাই ঠিক থাকে, তাহলে আমরা আশা করি এটা একটা সম্ভাবনাময় ফসল হবে। এবার চুয়াডাঙ্গার জীবননগরে 35 বিঘা জমি থেকে এ মৌসুমে প্রায় 300 মণ আঙ্গুর উৎপাদন হবে, যার বাজার মূল্য প্রায় 30 লাখ টাকা। সময় সংবাদ, চুয়াডাঙ্গা। বিভাগীয় সময়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরেকবার। আন্দোলনের মুখে দায়িত্ব থেকে সরে গেলেন কুয়েটের ভিসি প্রভিসি। অনশন ভাঙলেন শিক্ষার্থীরা। বিকেলে ক্যাম্পাসে আনন্দ মিছিল। 4 মে একাডেমিক কার্যক্রম শুরু। সুন্দরবনে ফের জলদস্যু উৎপাত। অস্ত্রের মুখে 6 মাসে শতাধিক জেলেকে অপহরণ। মুক্তিপণ না দিলে করা হয় নির্যাতন। অভিযান চললেও ধরাছোঁয়ার বাইরে মূল হোতারা। এই ছিল বিভাগীয় সময়ে। আগামীকাল থাকবো ঢাকা বিভাগের আয়োজন নিয়ে। সঙ্গে থাকুন সময়ের।